পার্টির বদল হলে দেখা যায় যে প্রচুর বেনজল ঢোকে, মানে ক্ষমতার বদল হলে। আপনারা ফিল্ট্রেশন পদ্ধতিটা রাখবেন কিভাবে? তাদের সম্বন্ধে আমরা মারাত্মক সচেতন, এদের আমাদের দরকার। বিজেপি সরকারে আসার পর কি কি পাল্টাতে পারে? যেটা হলো মানুষের মনের ভয়। পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ যেন না হয়ে যায়। বিজেপি তার বিরোধী শক্তি হিসাবে কাদেরকে মনে করছে? ইজ ইট তৃণমূল কংগ্রেস নাকি লেফট বা অন্য কোনো শক্তি? মানুষ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় দাঁড়িয়ে উন্মুক্ত কণ্ঠে যেন বলতে পারে ভারত মাতা কি জয়। এই ভারত মাতা কি জয় বলাতে যে আটকাবে আমরা তার প্রবল বিরোধী। বহু প্রবাসী বাঙালি, বহু বাঙালি যারা ভিন রাজ্যে কাজ করছে আমাদের বয়সী, তাদের একটা এক্সপেকটেশন দেখেছি যে এইবার অন্তত বাংলায় ফিরতে পারবে। বিজেপি কি তাদের বাংলায় ফেরাতে পারবে? বিরোধী বিজেপি আর ক্ষমতায় থাকা বিজেপি, এই দুটোর মধ্যে কি তফাৎ হবে? এটা বিজেপির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। এই দায়িত্ববোধটা আমাদের মধ্যে আসা উচিত এবং আসছে। ধর্মনিরপেক্ষতাকে কিংবা প্লুরালিজমকে ভারতীয় জনতা পার্টি কি চোখে দেখে? বিশাল ভাস্ট প্রশ্ন করে ফেলেন, বিশাল ব্যাপ্তি এই প্রশ্নের। দাদা অনেক অনেক ধন্যবাদ। নমস্কার আপনাকে। ব্যস্ততা সময়, বিশেষ করে এখন ব্যস্ততা যে আরো বেড়ে গেছে, তার মধ্যে এখানে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তা ফার্স্টেই আমি যখন আপনার এখানে আসবো শুনি, তখন আমাদের অতিথিদের আমি যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে কেমন আছেন, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করবো 4 তারিখের পর কেমন আছেন? না, একটা আলাদা অনুভূতি। সেই যবে থেকে ছাত্র অবস্থা থেকে যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে আছি, তারপর ছাত্র রাজনীতির মাধ্যম দিয়ে নিজের সাংগঠনিক জীবন শুরু, তারপর রাজনৈতিক জীবন শুরু। তো কখনো এরকম ভাবার সুযোগ হয়নি, মানে ভাবার সাহসও হয়নি যে কখনো আমাদের সরকার থাকবে। পরে প্রতিবারই হতো যে অন্য রাজ্য জিততো, আমরা সেটা দেখে সেলিব্রেট মজা করতাম। পেতাম। হ্যাঁ, ভালো লাগতো, ভালো লাগতো। আর ভাবতাম কবে হবে? তো সেটা হলো। ১ম কিছুদিন তো বুঝে উঠতে পারছিলাম না, যেন একটা নেশার মধ্যে ছিলাম। তারপরে আস্তে, আস্তে রাস্তাঘাটে মানুষের আ যে রেসপন্স, সেটা আস্তে, আস্তে অনুভব করালো না, দিন পাল্টেছে। আমাদের সেই এত বছরকার, এত দশকের পরিশ্রম আ এখন সফল হচ্ছে, হবে। এই জায়গা থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যে এই যে জেতার যে আহ, জেতার যে প্রসেস, বা আমি বলবো যে ভোট প্রক্রিয়া, যখন বিজেপি গেল আমরা দেখলাম একটা অন্যরকম বিজেপি। আমরা বিজেপির প্রচারের মধ্যে এবারে কোনো সেই অর্থে ফিল্ম স্টারকে আমরা দেখিনি ক্যান্ডিডেট হিসেবে আসতে। আমরা দেখেছি যে পুরনো বিজেপি কর্মীরা ফিরেছেন। ইভেন বহু সময় আপনাদের রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যও বলেছেন যে নতুন পুরাতন বলে কিছু নয়, যার হাতে ঝান্ডা তিনিই বিজেপি। কোন কোন স্ট্র্যাটেজিগুলো আপনারা পরিবর্তন করলেন বলে আপনার মনে হলো, যেটা বিজেপির এই নির্বাচনের যে সফলতা সেটাতে কাজে দিল? দেখুন, পরিবর্তন কিছু করিনি। হয়তো বেশি মনোনিবেশ করেছি। আচ্ছা। বেশি মনোনিবেশ করার আ সুযোগ পেয়েছি, বা যারা নেতৃত্ব দিয়েছেন আরো বেশি মনোনিবেশ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তো এইটাই একটা। আমরা কোনো নতুন ফর্মুলা এনেছি এরকম নয়। কাজের ধরন, কাজের উৎসাহ আ এবং কাজে মনোনিবেশ, এইবারটায় তার তীব্রতম মাত্রায় ছিল। ওইজন্য এই সফলতা। আর আলাদা কোনো স্ট্র্যাটেজি বা আলাদা কোনো এইভাবে আ ফিল্ম স্টারকে এনে আ ভোট জেতা যায়, এটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। কোনো, কোনো ক্ষেত্রে একটা এক্সপেরিমেন্ট করতে পারে। কিন্তু এটা তার মানে আমি মূলভূত চিন্তা নয়। 2021-এ যেটা দেখেছিলাম যে অনেকে টলিউডের অনেক নায়ক নায়িকারা টিকিট পেয়েছিলেন, হুম, হুম, হুম। সেটা থেকে সম্পূর্ণ উল্টো একটা বিজেপিকে আমরা দেখলাম 26-এর বিধানসভায় যেতে। আমি সেই জন্যই জিজ্ঞাসা করছি, আরো আগ্রহ বাড়লো। ২০২১-এ আমিও ক্যান্ডিডেট ছিলাম। তো সেই ক্ষেত্রে আমার জেলাতে হাওড়া গ্রামীণেও সেইবার ২ জন আ যারা টলিউড থেকে এসেছিলেন তারা প্রার্থী ছিলেন। কিন্তু এই ৫ বছরে যেটা হয়েছিল যে আমরা প্রচুর কার্যকর্তাকে তৈরি করতে পেরেছিলাম। মানে পার্টির জন্য যারা ভাবেন, পার্টি করেন এবং পার্টি
কেই সামনে রেখে নিজের সমস্ত কিছু তারা পরিকল্পনা করে। তো এই রকম কার্যকর্তার সংখ্যা আগের থেকে অনেক বেশি হয়েছিল। ওই জন্য আমাদের আর অন্য কোথাও যেতে হয়নি। যারা পার্টির ওয়ার্কার বলবো না এখানে, কার্যকর্তা। তো সেই কার্যকর্তারাই যথেষ্ট ছিল এবার নির্বাচনের সামনে রেখে নির্বাচনকে জয়ী করার জন্য। ওই জন্য ২০২১ থেকে আমরা কিছু শিক্ষা নিয়েছিলাম। কিন্তু উম ওইটা কি ভুল ছিল, কি ঠিক ছিল, এটা বলা অধিকার আমার নেই। কোন ৩ টে বিষয় যেটা এবারের যে নির্বাচন আছে সেখানে বিজেপির জন্য খুব পজিটিভ গেল বলে আপনার মনে হয়? টপ ২-৩ টে বিষয় যদি আপনাকে জিজ্ঞাসা করি। জেতার জন্য, বিধানসভা নির্বাচন জেতার জন্য সেটা হলো মানসিকতা। একদম শুরু থেকে আমরা যারা কাজ করেছি সর্বস্তরে, রাজ্য স্তরে, জেলা স্তরে, বিধানসভা স্তরে থেকে একদম বুথ স্তর পর্যন্ত। এবার মানসিকতায় পরিবর্তন এসেছিল, কাজ করার ধরনে পরিবর্তন এসেছিল। তার প্রধান কারণ হলো নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব যারা এসেছিলেন প্রত্যেককে এতটাই এ বিষয়ে ফোকাস ছিলেন এবং আমাদের ফোকাস হতে শিখিয়েছিলেন, এতটা বোধহয় কখনো হয়নি। এইটা আ ৩ টে কারণ, যদি বলি তো ৩ টেই একটাই কারণ। এত বেশি আ কাজকে বিশ্লেষণ করা, কাজের প্রত্যেকটা জায়গায় ধ্যান দেওয়া এবং সেটা নিয়ে পরিকল্পনা করা এবং পরিকল্পনার আবার ফলো আপ করা। তার জন্যই হয়েছে। আর এটা শুধু একটা স্তরে হয়নি, সর্বস্তরে হয়েছে এবং নেতৃত্ব এটা সর্বস্তরে করিয়েছে। এর জন্যই আমাদের সংগঠনের জোরে, হুম। একদম পুরোপুরি সংগঠনের জোরে আমরা এই নির্বাচন জিতেছি। এই যে ধরুন এখন তো নিশ্চয়ই আমি পুরোটা জিজ্ঞেস করব না, যতটা বলা সম্ভব। কিছুটা বলতে অসুবিধা থাকার কথা না। নির্বাচন হয়ে গেছে, আপনারা সাকসেস পেয়ে গেছেন। এই যে যখন কেন্দ্রীয় নেতৃত্ব আসছে আমরা দেখেছিলাম যে মানে প্রায় ১০ দিন ১৫ দিন করে কলকাতার যে হোটেলগুলো রয়েছে সেখানে প্রচুর বিজেপির গাড়ি, প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব এসছেন, প্রচুর মিটিং হচ্ছে। অমিত শাহজি আসছেন, নিতিন নবীনজি আসছেন। এই যে ইন্টারনাল মিটিংস গুলো যখন হচ্ছিল, কি ধরনের কথা হচ্ছিল? যে এই যে আপনি ফোকাসের ব্যাপারটা বললেন, কোন ধরনের আলোচনাগুলো মূলত উঠে আসছিল? দেখুন, যেখানে যে ইন্টারনাল মিটিংয়ে সাংবাদিক নেই, হুম। সে কথা তো আপনাকে আমি কিছুতেই বলব না। আমি ওই জন্য শুরুতেই বললাম যে অল্প বিস্তর যতটা বলা সম্ভব। যতটা এইটাই বলি যে সমস্ত কিছু আ মানে আমার একটা ইংলিশতে কথা আছে, ওয়ার্ক অন ইওর প্ল্যান অন ইওর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অন ইওর প্ল্যান। তো এই দুটো জিনিস সেই প্যারালালি আমাদের চলেছে। যে কাজটাই করেছি তার পরিকল্পনা হয়েছে। আর যে পরিকল্পনা হয়েছিল সেই অনুযায়ী কাজ করেছিলাম। হুম। এবার এটা সর্বস্তরে হয়েছিল। আর বারবার ফলো আপ হয়েছিল। বারবার ফলো আপ হয়েছিল। কোথাও বাদ রয়ে যাচ্ছে না তো? এই কোথাও বাদ রয়ে যাচ্ছে না, এই মানসিকতাটা যেটা যারা নেতৃত্ব দিয়েছেন, এটা সর্বস্তরে তাদের মাথায় ঢুকিয়েছিলেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনি একটা জাহাজ আ সমুদ্রে ভাসাতে চাইছেন। বিশাল বড় জাহাজ। তার মধ্যে একটা ছোট্ট ফুটো রয়ে গেল। ফুটোটা ছোট কিন্তু। অত বড় জাহাজ বা অত বড় নৌকার তুলনায় সেটা খুব অল্প ক্ষেত্রফল ধারণ করছে। কিন্তু সে আপনাকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যেতে দেবে না বা পারবেন না। জল ঢুকে আস্তে আপনাকে নৌকাটাকে বা জাহাজটাকে ডুবিয়ে দেবে। তো আমরা এইবার এই ছোট যে ফুটোগুলো ছিল, সেগুলো মেরামতির কাজে প্রচণ্ড মনোনিবেশ করেছিলাম। ওইজন্য আমাদের এই যাত্রায় সফল হয়েছি আমরা। তো এই কাজগুলো যে আমরা জানতাম না এমন নয়। আমরা নতুন কিছু ফর্মুলা করেছি এমনও নয়। কিন্তু এই জিনিসের উপর প্রচণ্ড ধ্যান দিতে হবে। বারবার প্রচন্ড দিতে জোর হবে, দিয়ে কাজ প্রচণ্ড করতে। বারবার দিতে হবে। কোথাও এতে গাফিলতি করা যাবে না। এইটা এই নির্বাচনে শিখলাম। আপনাকে খুব ইনফ্লুয়েন্স করে এরকম নেতৃত্ব বা ওই ব্যক্তিত্ব? ভারতীয় জনতা পার্টি ব্যক্তি নির্ভর দল নয়, কার্যকর্তাদের নির্ভর দল। আমরা আ দেশকে সামনে রাখি। তারপর পার্টি, একদম শেষে ব্যক্তি। তবু ব্যক্তিত্ব একটা আ প্রভাব তো পড়েই মানুষের জীবনে। যার সঙ্গে আপনি উঠছেন, বসছেন, কথা বলছেন, যার নেতৃত্বে কাজ করছেন, তো তার তো প্রভাব পড়বেই। সেটা অস্বীকার করা যায় না। তো এই নির্বাচনে আ মাননীয় সুনীল বনসলজিকে যেভাবে পেলাম, এর তুলনা হয় না। উনার কাছ থেকে কতটা শিখবো, এর জন্য আমি মাপকাঠি পাচ্ছিলাম না। কি শিখবো? না, আমিও শুনছিলাম যে একদম চুপচাপ কিভাবে কাজ করে যাওয়া যায় সেটার এক্সাম্পল উনি হতে পারেন, আমাকে সবকিছু একজন বলছিলেন। যেরকমভাবে বকতে পারেন, সেরকমভাবে ভালোবাসতে পারেন। যেরকমভাবে কাজ দিতে পারেন, সেরকমভাবে কাজের ফল-আপ নিতে পারেন।
মানে আমি এটাই ভাবছিলাম যে ওনার কাছ থেকে ৫ টা জিনিস মনে হচ্ছে শেখার আছে। তারপর দেখছি ৫ টা কখন ২৫ হয়ে গেছে, কখন ৫০ হয়ে গেছে। আমার সৌভাগ্য যে আমি যখন ছাত্র রাজনীতি করতাম, তখন উনাকে দেখেছি, উনার সঙ্গে কাজ করেছি, খুব কাছ থেকেই করেছি। কিন্তু এত লং টাইম প্রতিদিন সকাল, বিকেল, সন্ধ্যা উনার সান্নিধ্য পেয়ে কাজ শেখা, এটা আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট। মারাত্মক শিখলাম। তো এই ব্যক্তিত্ব যদি বলেন বা ব্যক্তি যদি বলেন, তাহলে মানে সুনীল বনশালজির কাছ থেকে মারাত্মক প্রভাবিত। মানে যদি বলতে হয় যে কার মতন হতে চাও? তাহলে তো একজনেরই নাম নেব। এবার বলছি যে একটা রাজ্য সরকার চালানো, আমি দেখছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলছিলেন যে রাজ্য সরকারি বা সরকারি অনুষ্ঠানে আমাকে পলিটিক্যাল কোশ্চেন করবেন না। এই যে গভর্নমেন্ট আর পার্টির মধ্যে যে একটা গ্যাপ, একটা বিজেপি পার্টি একটা আলাদা, আর বিজেপি পার্টি রুলড গভর্নমেন্ট সেটা একটা আলাদা। এই দুটো ডিফারেন্সিয়েশন আমরা বিজেপির থেকে কিভাবে এক্সপেক্ট করতে পারি? কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে বিগত শেষ ১৫ বছর দল আর সরকার মিলেমিশে একাকার হয়ে গেছিল। ঠিক। এটা এটা কমিউনিস্টদের সবথেকে বেশি ছিল। সরকার ছিলই না। ছিল পার্টি। পার্টি সরকার চালাবে, পার্টি বিধানসভা চালাবে। এমনকি আ ভাইয়ে, ভাইয়ে ঝগড়া হলেও মীমাংসা পার্টিই করে দেবে। তখন জোনাল পার্টি অফিস, লোকাল পার্টি অফিস বা এই সমস্ত যেন সরকারকে, প্রশাসনকে বা পুরো সিস্টেমকেই ছাপিয়ে গিয়েছিল। যেটা কোনো আ সমাজের জন্য, যেকোনো সভ্য সমাজের জন্য অশনি সংকেত হয়ে গিয়েছিল। ৩৪ বছর ধরে এই সিস্টেম চলেছিল। তৃণমূলের সময় এই সিস্টেম তারা ভাঙতে পারেনি, বরঞ্চ বিকৃত রূপে এসছিল। ওদের হয়তো একটা সিস্টেমে ছিল। কিন্তু এটা বিকৃত রূপে এসছিল। চাকরি কে দেবে? না তৃণমূল নেতা ঠিক করবে। কে রোডের কাজ পাবে, রাস্তার কাজ পাবে, না তৃণমূল পার্টি অফিস থেকে যে যার নাম গেছে সেটা পাবে। অর্থাৎ প্রভাবিত করা, এই কালচারটাই চলছিল একই। কিন্তু এটা হওয়া উচিত নয়, এটা আপনিও বলবেন, আমিও বলব। তো সেই সিস্টেমটা ভারতীয় জনতা পার্টি ভাঙবে। এই যে একটা কালো সময় গেছে, আমি তো বলব আ বাংলার এটা একটা ক্যান্সার চলেছিল। যেই ক্যান্সার থেকে এখন মানুষ মুক্তি পেল। তো এটা দেখবে পার্টি কিভাবে, সংগঠন কিভাবে চলে আর সরকার কিভাবে চলে। দুজনের মধ্যে সমন্বয় রেখেই কাজ চলবে আর মানুষ উপকৃত হবে। যথার্থ রূপে উপকৃত হবে। হুম। এইটাই প্রধান উদ্দেশ্য এই সরকারের এবং পার্টির উভয়ের। বিজেপির একটা গান খুব ভাইরাল হয়েছিল, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ঠিক। বিজেপি সরকারে আসার পর কি কি পাল্টাতে পারে? ১ম যেটা পাল্টানো উচিত বা পাল্টালো যেটা হলো মানুষের মনের ভয়। এই ভয়টা সর্বস্তরে। আমি যদি আমার উলুবেড়িয়ার কথা বলি, প্রধান শহর, সেখানে মেয়েরা সন্ধ্যাবেলায় বেরোতে ভয় পেত। ভয়ের নানান কারণ। আমার জেলায় হয়তো অন্য কারণ, অন্য জেলায় অন্য কারণ। কিন্তু ভয়টা ছিল, সর্বস্তরে ছিল। সেখান থেকে একদম লার্জার ভিউ যদি রাখি, তাহলে ভয় পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ যেন না হয়ে যায়। তো একদম পাড়ার রাস্তা থেকে সারা রাজ্য পর্যন্ত যদি আমি চিন্তা রাখি, তার মধ্যে ভয়টা সর্বস্তরে গেঁথে গিয়েছিল। তো এই পাল্টালো যেটা, সেটা হলো মানুষের মন থেকে ভয়টা পাল্টালো। মানুষ বুঝলো না এটা আমার দেশ, এটা আমার মাটি। আমি এ দেশের, এ দেশ আমার। এই যে মানসিকতাটা, জাতীয়তাবাদী চিন্তাভাবনা যেটা স্বাধীনতার পর থেকে দেশের প্রতি যে প্রেম, ভালোবাসা, দেশকে আপন করা, সমাজকে আপন ভাবা, এই যে মানসিকতাগুলো ছিল সেগুলো একদম অবদমিত হয়ে গিয়েছিল। বিভিন্ন কারণ তার। আমি সে কারণ বিশ্লেষণ করতে যাচ্ছি না। সেইখান থেকে আবার বাংলার যে ঐতিহ্য, বাংলার যে মানসিকতা, সেটা মানুষ আ ভাবতে আর তাদের ভয় নেই। এই ভয়টা কাটল। বাকি উন্নয়নমূলক কাজ, এখন আ উন্নয়নমূলক কাজ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম করছেন। পশ্চিমবঙ্গ করবে। আর সেইগুলো নিয়ে আমি বলার আমার কোনো দরকার নেই। এটা করবেই করবে। অন্যান্য কিভাবে করেছে, কতদিন ধরে করেছে, এ যদি তথ্য নিতে হয়, আপনি অন্যান্য রাজ্যে দেখুন। ওইজন্য পশ্চিমবঙ্গের জন্য আমাকে আলাদা কোনো ফর্দ তৈরি রাখতে হবে, এরকম নয়। হয়তো পরিবেশ পরিস্থিতি আলাদা হতে পারে। কিন্তু মেইন মানে প্রধান বিষয়গুলো একই থাকবে। কিন্তু যে জিনিসটা পাল্টালো মানুষের, সেটা হলো মানুষের মন থেকে ভয় গেল।
এই ভয়টা আবার আমি বলছি সর্বস্তরে, কিন্তু সর্বস্তরে। কিরকম? আমি আপনাকে বললাম যে সন্ধ্যাবেলায় যে মেয়েটি রাস্তায় বেরোতো, সেখান থেকে তার রাস্তার ভয় থেকে তার রাজ্যের ভয় পর্যন্ত। এই রাজ্যটাই চলে যাবে না তো? ভাবতে হতো আমাদের যে ঝাড়খণ্ডে বা অন্য উড়িষ্যায় কোথাও জমি কিনে রাখতে হবে না তো? যেভাবে পশ্চিম বাংলাদেশের দিকে এগোচ্ছিল, সেই ভয় আমি থেকে আমি মুক্তি পেলাম। আমি আমি আরেকটা বিষয়ে আসছি। সেটা হচ্ছে যে তৃণমূল মূলত অভিযোগ করছে যেটা, সেটা হচ্ছে বিজেপি বিরোধিতা করতে দিচ্ছে না বা ইত্যাদি, ইত্যাদি। যেরকম তৃণমূল আমলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠতো যে বিরোধীদের ফেক কেস দিয়ে দেওয়া, পুলিশ দিয়ে হ্যারাস করানো, কখনো কখনো আর্মস কেস থেকে শুরু করে ড্রাগস কেস ইত্যাদি দিয়ে দেওয়া। ইনফ্যাক্ট আমরা অনুব্রত মণ্ডলকে ওপেন দেখেছি যে হুম, গাঁজা কেস দিয়ে দাও বলে হুম। বলেছেন, ড্রাগসের কেস দিয়ে দাও বলে বলেছেন। বিজেপি এই যে ক্ষমতায় আসার পর বিজেপি যারা গণতন্ত্রে যে বিরোধী শক্তি আছে, যারা রাজনৈতিক বিরোধী রয়েছে, সেটা লেফট হতে পারে বা তৃণমূল হতে পারে, তাদেরকে এই বিরোধিতা করার কতটা স্পেস দেবে? তারা কি গণতান্ত্রিক, তাদের থেকে এই আচরণ আশা করা যায়? দেখুন, গণতন্ত্রের মধ্যে বিরোধী দল একটা পার্ট, একটা অংশ। কোনো জায়গায় যদি গণতন্ত্রের মধ্যে বিরোধী নেই, তাহলে সে গণতন্ত্রটা হয়তো পুরোপুরি ভারতীয় জনতা পার্টির পক্ষে থেকে আমি মানে খুশি হতে পারি। কিন্তু সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। হুম। গণতন্ত্রের মধ্যে অতি অবশ্যই বিরোধী কণ্ঠ থাকা উচিত, অতি অবশ্যই থাকা উচিত। এটা পার্ট। তো ওইজন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আ সরকারের ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা বলার অধিকার শুধু তৃণমূল, সিপিএম কেন, সাধারণ মানুষেরও থাকবে এবং থাকা উচিত। আবার আমি বলছি, সব যদি আজকে বিজেপিময় হয়ে যায়, তাহলে হয়তো আমার দারুণ লাগবে। কিন্তু সমাজের ক্ষেত্রে বা গণতন্ত্রের ক্ষেত্রে এই স্পেসটা যেন অতি অবশ্যই থাকে এবং বিজেপি রাখবে সেটা। সেটা হলো যে সরকার যেভাবে চলছে, কেমন চলছে, কিভাবে চলছে, কিভাবে আরো চললে ভালো হতো, সে বলার স্পেস যেন অতি অবশ্যই থাকা উচিত। যদিও ইট ইজ টু আর্লি, তাও আপনার রাজনৈতিক দীর্ঘ জীবনের একটা অভিজ্ঞতা আছে। আপনি কি মনে করেন যে আগামী ৫-১০ বছরে বা অন্তত আগামী ৫ বছরে মানে বিজেপি তার বিরোধী শক্তি হিসাবে কাদেরকে মনে করছে? ইজ ইট তৃণমূল কংগ্রেস নাকি লেফট বা অন্য কোনো শক্তি? দেখুন, আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের নাম করব না। হুম, ঠিক। নিশ্চয়ই। কিন্তু যে শক্তি দেশ বিরোধী, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে। সে যে কেউ হোক। আমাদের একটাই শত্রু বা আমাদের একটাই বিরোধ বা আমরা যেটা পাল্টাতে চাই, দেশের বিরোধিতা থেকে দেশপ্রেম। মানুষ পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় দাঁড়িয়ে উন্মুক্ত কণ্ঠে যেন বলতে পারে, ভারত মাতা কি জয়। এই ভারত মাতা কি জয় বলাতে যে আটকাবে, আমরা তার প্রবল বিরোধী। আর কোনো আমাদের শর্ত নেই। এবার একটু পুরোনো দিকে ফিরে যাই। আপনার সাথে কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল যে আপনি এভিবিপি দিয়ে শুরু করেছিলেন। তো যখন এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আপনারা শুরু করেন, আপনি উলুবেড়িয়া থেকে শুরু করেছিলেন বলেছিলেন। শুরুর দিকে তো সেই প্রভাব একদমই ছিল না। তো শুরুর দিকে আপনারা কিরমভাবে তখন ছাত্র রাজনীতিটা করতেন? দুর্ভাগ্যবশত ছাত্র রাজনীতি আর সেই অর্থে নেই, আমরা যে অর্থে করেছি। আমার উলুবেড়িয়া কলেজে ১৯৯৭-৯৮ সাল থেকে বিদ্যার্থী পরিষদ করা। তো তখন বিদ্যার্থী পরিষদ ১ টা ২ টো ৩ টে সিট জিতত উলুবেড়িয়া কলেজে। তো কিন্তু আবেগ ছিল মারাত্মক, মারাত্মক আবেগ ছিল বিদ্যার্থী পরিষদের। উপহাসের পাত্রও ছিল। তো উপহাসের পাত্র মানে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির ব্যানার লাগাতাম। হ্যাঁ। তো এসএফআই বা উলুবেড়িয়া কলেজে তখন ফরওয়ার্ড ব্লক জিতত। রবীন ঘোষ মারা গেছেন। উনি বিধায়ক ছিলেন। তো সেই সূত্রে আ ওদের তো পলিটিক্যাল পার্টি নির্ভর ছাত্র সংগঠন। তো ওখানে ছাত্র ব্লক ছিল। ফরওয়ার্ড ব্লকের স্টুডেন্ট উইং। তো ওরা সব মজা করে বলতো, এবিভিপি মানে অল বেঙ্গল ভ্যাকেশন পাইপ। তো এই সমস্ত চলতো। কিন্তু এই উপহাসকে মাথায় রেখে উপহাসের পাত্র হয়েও আমাদের একটা ছিল সংগঠন, ভালো সংগঠন ছিল। আর সংগঠন একদম কংক্রিট ছিল। একে অপরের প্রতি প্রচণ্ড বিশ্বাস ছিল, আন্তরিকতা ছিল এবং আমরা এই জাতীয়তাবাদী চিন্তাভাবনা কলেজে, কলেজে কিভাবে ছড়ানো যায় পুরো হাওড়া গ্রামীণ এলাকায়, উলুবেড়িয়া কলেজ, বাগনান কলেজ, শ্যামপুর কলেজ, জগৎবল্লভপুর কলেজ, এরকম সমস্ত কলেজেই আমরা যেতাম।
আমার মনে আছে তার মধ্যে জয় আমরা কিঞ্চিৎ পেতাম। কিন্তু প্রচেষ্টা আমাদের কিন্তু সেই স্তরেই থাকতো। দু একটা দুটো আপনাকে মজার গল্প বলি। ১৯৯৭ আমাদের নির্বাচন হতো, ডেটটা ফিক্স থাকতো ২৪শে ডিসেম্বর। কারণ ২৫শে ডিসেম্বর থেকে ছুটি পড়বে। তাহলে নির্বাচনের পরে যদি এখন এই টার্মটা সবাই মাথায় চলছে সবার পোস্ট পোল ভায়োলেন্স। তো হুম। ওই পোস্ট ইলেকশন কিছু যেন না হয়, ওই জন্য কলেজ রাখতে হচ্ছে ২৪শে ডিসেম্বর ভোটের রেজাল্ট বেরিয়ে গেল। তারপর থেকে একদম ২রা জানুয়ারি পর্যন্ত ছুটি বা ১লা জানুয়ারি পর্যন্ত ছুটি, তারপর ওটা চলবে। তো ঠান্ডা থাকতো প্রচুর, প্রচুর ঠান্ডা। আর রেজাল্টগুলো সব বেরোতে একদম রাত্রি ৮টা, ৯টা, ১০টা বেরোতো। তো মনে আছে আমার সব সিটেই হয়তো আমরা এগোচ্ছি, পেছোচ্ছি, কিন্তু জিত আসতো না। হুম। কখনোই জিত আসতো না। আমরা একটা উলিবেড়া কলেজের সামনে একটা পুকুর ছিল। পুকুরটার চারিপাশে আমরা দাঁড়িয়ে থাকতাম। বিভিন্ন সেকশন থাকতো। এখানটায় এবিপি দাঁড়াবে, এখানটায় এসএফআই দাঁড়াবে, সিপি দাঁড়াবে, এসবি দাঁড়াবে। এখন এই সমস্ত ছাত্র সংগঠনের নামগুলো হয়তো ছাত্র সমাজ অত জানে না। তো হঠাৎ করে দূর বিল্ডিং, আমার মনে আছে, দোতলা থেকে দেখালো যে হয়তো জিতে গেছে। তারপর সে বেরোলো ছুটে যে জিতে গেছি একটা সিট। তো আমরা যারা আনন্দে কি করব বুঝতে পারছি না। কিছু ছেলে মানে আনন্দে প্রথম সিট জিতে। প্রথম সিট মানে তো বিশ্বজয় করে ফেলেছি। আলেকজান্ডারও বোধহয় অত খুশি হয়নি যত আমরা একটা সিট CR জিতে। হ্যাঁ, জিতে গেছি। মেয়েরা যারা ছিল ছাত্রী, তারা কাঁদতে লাগলো। হ্যাঁ। তারা সব অঝোরে কাঁদছে খুশিতে। আর ওটা প্রথম জয়। প্রথম জয়, প্রথম একটা সিট। এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভ জয়। ক্লাস রিপ্রেজেন্টেটিভ এবং ছেলেরা ছিল কি করবে বুঝতে পারছে না। ওই ঠান্ডায় ওই ঠান্ডা পুকুরে ঝাঁপ দিয়ে দিল। পুকুরে ঝাঁপ দিয়ে দিল তার আনন্দে। তো উপহাসের পাত্র ছিলাম, কিন্তু তারপর উলুবেড়িয়া মানে কলেজে আনন্দে শীতকালে পুকুরে ঝাঁপ। আনন্দে শীতকালে রাত্রি ৯টার সময় ঠান্ডা জলে পুকুরে ঝাঁপ। মেয়েরা কাঁদছে আর ছেলেরা আনন্দে পুকুরে ঝাঁপ দিচ্ছে। এই দৃশ্য আমি দেখেছি। ঠিক আছে? তো এই ছিল আবেগ, মারাত্মক আবেগ। আর কিছু ভালো জিনিস করার জন্য প্রথম শর্ত হলো তীব্র আবেগ থাকা চাই। সেই আবেগটা আমাদের সবার মধ্যে ছিল। কিন্তু শুধু রাজনীতিতে আবেগ আমি ওটাই জিজ্ঞেস করছিলাম যে এবিভিপি থেকে পলিটিক্যাল প্রাজ্ঞতা আসার পর কি বুঝলেন যে পলিটিক্সে আবেগ বা ইমোশনের গুরুত্ব কতটা আর এই মাথা কাটানোর গুরুত্ব কতটা? না, হৃদয় আর মস্তিষ্কের যে দাঁড়িপাল্লাটা আছে, তার মধ্যে ছাত্র রাজনীতি বা বিদ্যার্থী পরিষদের সময় ওই হৃদয়ের দাঁড়িপাল্লাটা অনেক নিচে থাকতো। মস্তিষ্কে থাকতোই না। কেন করবো? এর ভবিষ্যৎ কি? করে কি হবে? আমি ১৯ বছর বয়স ছিল, তখন আমি অ্যাটেম্প্ট টু মার্ডার কেস খেয়েছিলাম। তো একটা ১৯ বছর বয়সে খাচ্ছে এবং কেস হচ্ছে অ্যাটেম্প্ট টু মার্ডার, এবং তার বাবা যখন শুনছে, মানে আমার বাবা যখন শুনছে, তার প্রতিক্রিয়া কি হতে পারে? তো এইগুলো কিছু না ভেবেই, মানে ওই মস্তিষ্ক না ভেবেই আমরা আবেগ দিয়েই করেছি। কিন্তু রাজনীতির ক্ষেত্র আলাদা। রাজনীতিতে আবেগ দিয়ে আপনি যুক্ত হবেন, কিন্তু মস্তিষ্ক দিয়ে আপনাকে পরিচালিত হতে হবে। দুটোরই মারাত্মক সামঞ্জস্য চাই। কোনো একটা বাদ দিলে হবে না। দেশপ্রেমটাও তো একটা আবেগ, তীব্র আবেগ। তো সেই আবেগটাকে হৃদয়ে রেখে মস্তিষ্ক দ্বারা আপনার ক্রিয়াকলাপ যতক্ষণ না সঞ্চালিত হচ্ছে, তখন আবেগটা কার্যকর হয় না, বিফল হয়ে যায়। দুটোকেই সঙ্গে নিয়ে কাজ করলে তবে আপনার আবেগটা প্রতিফলিত হবে, আপনার প্রতিষ্ঠিত হবে। পার্টির বদল হলে দেখা যায় যে প্রচুর বেনজল ঢোকে, মানে ক্ষমতার বদল হলে, যেটা হয়তো এককালে বামেদের ক্ষেত্রে সত্যি ছিল, পরবর্তীতে তৃণমূলের ক্ষেত্রে সত্যি, এখন চৌঠা মেয়ের পর বিজেপি আসছে। এবং অলরেডি ফেসবুকে দেখা যাচ্ছে যে এরকম একটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে যে একজন জয় বাংলা করে বাইকে স্লোগান দিচ্ছিল, তারপরেই সে আবার জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, মানে সেম লোক বাইকে। এই যে ধরুন একটা হঠাৎ করে ট্রেন্ড দেখা যাচ্ছে যে গতকালকে তৃণমূল ছিলাম, তারপরেই ৪ তারিখের পর সেই দলে থেকে কিছু কথা বলতে পারছিলাম না বলে যে লোকজন এই যে কথা বলে বিজেপির কাছে আসার চেষ্টা করছে, আপনারা ফিল্ট্রেশন পদ্ধতিটা রাখবেন কিভাবে? যে কোনটা শুদ্ধ আর কোনটা শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসছে, সেইটা বাছাই পর্বটা কি করে হবে? ঠিক এখানে আপনি পার্টি তো আরো বড় হবে এবার। নিশ্চয়ই বড় হবে, নিশ্চয়ই বড় হবে। দেখুন, ওই বিনো জলের কথা বললেন। আমাদের কাছে এই মুহূর্তে যথেষ্ট জল আছে।
আর পরিশুদ্ধ, পরিষ্কার, নির্মল জল আছে। আমাদের কোনো বেনো জলের দরকার নেই। ওই জন্য বেনো জল ঢোকাটাই বন্ধ। মাননীয় রাজ্য সভাপতিও বলিয়ে দিয়েছেন একদম স্পষ্ট ভাষায়। সে কথা আবার আমি বলার দরকার নেই। কিন্তু এই বেনো জলের দরকার নেই। আমাদের কাছে যথেষ্ট ভালো জল আছে। আপনার প্রধান প্রশ্ন হঠাৎ করে বিজেপি বেড়ে গেল। এটা নয় কিন্তু। যে মানুষটা বিজেপির ঝান্ডা ধরতে চাইছিল, সে হয়তো প্রকাশ্যে ধরতে পেত না, ভয় পেত। কিন্তু সে তার ভোটের দিন সেই সাহসটা দেখিয়েছিল যে পদ্মফুলে ভোট দিয়েছিল। সেই সেই ব্যক্তি এখন ঝান্ডা ধরে বিজেপির ঝান্ডা নিয়ে রাস্তায় আছে। যে লোকটা প্রকাশ্যে ভারত মাতা কি জয় বলতে ভয় পেত, ভয়ের কারণও ছিল, সে লোকটা কিন্তু ইভিএমে পদ্মফুলের বোতাম টিপে জয়ী করিয়েছে। এখন সে স্লোগান দিচ্ছে বা উন্মুক্ত কণ্ঠে বলছে ভারত মাতা কি জয়। ওই জন্য হয়তো এর বহিঃপ্রকাশ যেটা আহ, মানে হওয়া প্রকাশ্য দরকার ছিল সেটা হয়নি, গুপ্তভাবে ছিল। আহ, কিন্তু সেটা তারপরে চৌঠা মেয়ের পর হয়েছে। কিন্তু আপনার যে প্রধান প্রশ্ন যে জয় বাংলা বলতো, জয় শ্রীরাম বলছে, প্রত্যুষবাবু, আমি এইটাই ঠিক আসতাম ঠিক আমি যে আসছি যে সে মানুষটা বলতো না সে মানুষটা যখন বলছে লজিক্যাল, কিন্তু যে মানুষটা ৩ তারিখ রাত অবধি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ করেছে, সেই মানুষটা হঠাৎ ৪ তারিখের পর তার চেতনার জেগে উঠেছে। সেই মানুষগুলোকে নিয়ে আমার স্পেসিফিক এই প্রশ্নটা। না, চেতনা জেগে উঠেছে না, তাদের স্বার্থটা কোন দিকে পরিচালিত হবে সেটা নিয়ে সচেতন, তারা সেদিকে করেছে। আর তারাই বিজেপি হয়তো বিজেপি ঝান্ডা ধরতে পারেনি বা ভয়ে ধরেনি, তারাও বিজেপি যারা হয়তো প্রকাশ্যে ভারত মাতা কি জয় বলতে পারেনি, কিন্তু তারা ভোটে পদ্মফুলকে ভোট দিয়েছে। এইবার যারা পদ্মফুলকে ভোট দেয়নি, হঠাৎ রেজাল্ট দেখে জয় বাংলা থেকে জয় শ্রীরাম হলো, জোড়া ফুল থেকে পদ্মফুলের পতাকা ধরলো, তাদের সম্বন্ধে আমরা মারাত্মক সচেতন। তাদের সম্বন্ধে আমরা মারাত্মক সচেতন। এই সচেতনতা আমাদের একদম রাজ্য থেকে, জেলা থেকে সর্বস্তরে আছে। এই বিষয়ে আমরা একাধিকবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, এদের আমাদের দরকার নেই। পরবর্তী ক্ষেত্রে নেতৃত্ব যেরকম বলবে সেরকম চিন্তা ভাবনা করব, কিন্তু এখন না, একেবারেই না। এটা গেল পলিটিক্যাল দিক। আরেকটা দিক খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইকোনমিক ডেভেলপমেন্ট। তার কারণ হচ্ছে আমি বহু ব্যবসায়ী এবং বহু মানুষকে হয়তো, মানে আমি এখনো মনে আছে যে শ্রমিকদা আমার সাথেই বলেছিলেন যে এই ভোটে হয়তো কেউ বামপন্থী কিন্তু ঠিক ডান হাতটা চেপে বাঁ হাতে হলেও বিজেপিকে ভোটটা দিয়ে দেবেন বলে আমার বিশ্বাস, যেটা হয়তো হয়েওছে। না হলে এই রেজাল্ট আসে না। কিন্তু আমি বলছি, আমি বহু বিজনেস পার্সন, বহু প্রবাসী বাঙালি, বহু বাঙালি যারা ভিন রাজ্যে কাজ করছে আমাদের বয়সী, খুব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইত্যাদি, তাদের একটা এক্সপেকটেশন দেখেছি যে এইবার অন্তত বাংলায় ফিরতে পারবো। বিজেপি কি তাদের বাংলায় ফেরাতে পারবে? কারণ বিজেপিকে যদি বাংলায় ফেরাতে হয় তাহলে আপনাদেরকে কম্পিটিশন ওয়ান সেকেন্ড আপনাদেরই আর একটা রাজ্য গুজরাটের সাথে করতে হবে, আপনাদেরই আর একটা রাজ্য ইউপির সাথে করতে হবে, আপনাদেরই হয়তো আর একটা রাজ্য ওড়িশার সাথে করতে হবে। এই কম্পিটিশনটার মধ্যে দিয়ে বঙ্গ বিজেপি কি ইনভেস্টমেন্ট ছিনিয়ে আনতে পারবে? দেখুন, ছিনিয়ে আনা শব্দতে আমি একদম মানে ঠিক মনে করছি না। ছিনিয়ে আনা মানে তো আমার অধিকার নেই, সেই অধিকার প্রয়োগ করলাম। কিন্তু যোগ্যতা যদি আসে তাহলে তো আপনা আপনি আসবে। হিন্দিতে একটা কথা আছে, লক্ষ্মী আতি হ্যায় और বিদ্যা অর্জন কি জাতি হ্যায়। আপনি কষ্ট করে যেটা অর্জন করবেন সেটা হলো বিদ্যা। আর আপনার পরিবেশ পরিস্থিতি যদি সেরকম অনুকূল তৈরি হয় তাহলে লক্ষ্মী আসবে। লক্ষ্মীকে ছিনিয়ে আনা যায় না, তাহলে তো আপনি ডাকাত, তাই না? তাহলে আপনি ডাকাত। কিন্তু আপনার মধ্যে সেই যোগ্যতাটা এতটা এলো যে মা লক্ষ্মী নিজে এলেন। ওইজন্য হিন্দিতে কথা আছে, আমি আবার বলছি, লক্ষ্মী আতি হ্যায়। তো সেইজন্য আপনার শুধু ব্যক্তি কেন, রাজ্য সেই যোগ্যতা অর্জন করবেন, ছিনিয়ে আনার বিষয় নয়। যোগ্যতা অর্জন করবে। লক্ষ্মী, মা লক্ষ্মী ব্যবসার মাধ্যম দিয়ে হোক, শিল্পের মাধ্যম দিয়ে হোক, কৃষির মাধ্যম দিয়ে হোক, আরো অনেক রকম মাধ্যম আছে, আসবে। এর মধ্যে কোনো কম্পিটিশন বা পিছিয়ে পড়া, আগে পড়া নয়। বাংলার সে যোগ্যতা ছিল। আমি ইতিহাসে যাচ্ছি না। কিন্তু একটু যদি ইতিহাস ঘাঁটেন তাহলে দেখবেন স্বাধীনতার আগে পরে বাংলা কিরকমভাবে তার আ ব্যবসা, বাণিজ্য, শিল্প, অর্থনীতিতে এগিয়ে ছিল।
সেটা আজ নেই। হ্যাঁ, ডেফিনিটলি। শুধুমাত্র এটা ইংরেজরা নয়, আমাদের এখানে এই কারণেই এসেছিল যে আমরা সবথেকে বেশি অর্থবান ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, সেটা কারো থেকে ছিনিয়ে নয় কিন্তু যোগ্যতা অর্জন করে। তো সেই যোগ্যতা বাংলাকে আবার অর্জন করতে হবে, সময় লাগবে। একটা কালো অধ্যায় চলেছে, একটা ক্যান্সার পিরিয়ড চলেছে। তো সেইটা অবক্ষয় হয়েছে তার। আবার সূর্য উঠেছে, আলো এসছে, পদ্ম ফুটেছে। তো শুধু এটা নয়, শিক্ষাক্ষেত্রে আপনি যদি দেখেন, একটু দেখেন তাহলে স্বাধীনতার আগে পরে বাংলা শিক্ষায়, সাক্ষরতায়, মানে একদম সাক্ষরতায় কখনো ১, কখনো ২, কখনো ৩ স্থানে ছিল। তারপর সেটা আস্তে, আস্তে চলে গেল ১৯তম স্থানে। এখন বোধহয় ২১ বা ২২তম আছে। একটু নেট ঘাঁটলে আপনি পাবেন। কিরকম অবক্ষয়? শিক্ষার জন্য কি অন্য রাজ্য থেকে ছিনিয়ে আনতে হবে শিক্ষা? এখানে তো টান ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আবার আপনাকে যোগ্য হতে হবে, অর্জন করতে হবে। হয়ে যাবে সব। জেতার আগের বিজেপি আর জেতার পরে পাওয়ারের সাথে যেটা আসে সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। বিরোধী বিজেপি আর ক্ষমতায় থাকা বিজেপি, এই দুটোর মধ্যে কি তফাৎ হবে? না, দায়িত্ব অতি অবশ্যই দায়িত্বজ্ঞান বাড়াতে হবে। দায়িত্বজ্ঞান বাড়াতে হবে, দায়িত্ববোধ বাড়াতে হবে, আ সেই মানসিকতা রাখতে হবে যে আ এই যে সরকার যেটা বলছেন, সেটা মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে এটা বিজেপির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সবাই আসছে। যারা ভোটের দিন বিজেপিকে ভোট দিয়েছে তারাও, আর যারা ভোটের দিন বিজেপিকে দেয়নি তারাও। তো এই দায়িত্ববোধটা আমাদের মধ্যে আসা উচিত এবং আসছে। তো আপনি যেটা প্রশ্ন করলেন, হ্যাঁ, আমাদের দায়িত্বজ্ঞান বাড়াতে হবে। দায়িত্বজ্ঞান বাড়াচ্ছি আমরা, সর্বস্তরে বাড়াচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় অনেকে জানতে চায় আমার মনে হয়, সেটা হচ্ছে এই যে এভিবিপি, অনেকেরই মনে ধারণা আছে যে এটা একটা বিজেপির ছাত্র উইংস। কিন্তু শেষের দিকে বেশ কয়েকদিন আগে সমীর ভট্টাচার্যের মুখে আমি শুনলাম, বা আপনার থেকে আমি ডিটেলসে ব্যাখ্যা চাইছি, এভিবিপি কি সরাসরি বিজেপির ছাত্র উইংস, নাকি এর আলাদা কোনো আইডেন্টিটি আছে যেটা বিজেপির সাথে হয়তো আইডিওলজিক্যাল রিলেটেড হতে পারে কিন্তু সরাসরি সম্পর্ক নেই? এই বিষয়টা একটু বলুন। একদম ঠিক। আমরা হয়তো মতাদর্শ দিক থেকে এক, হয়তো কোনো, কোনো ক্ষেত্রে কার্যপদ্ধতির দিক থেকেও এক। কিন্তু কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদ নয়। আচ্ছা। তার কারণ বিদ্যার্থী পরিষদ মনে করে যে রাজনৈতিক দল ঠিক কাজ যেমন করতে পারে, ভুল কাজও করতে পারে, সেটা শিক্ষাক্ষেত্রেও করতে পারে। তো তার দায়ভার ছাত্র সংগঠন নেবে কেন? বা রাজ্য সরকারের যদি কোনো, সর্বস্তরে যে কোনো রাজ্য সরকারই হোক, আমি এখানে কোনো পার্টিকে উল্লেখ করছি না। তো সেখানে সে এমন কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল, যেটা হয়তো সরকারের দিক থেকে আপাতদৃষ্টিতে ঠিক মনে হলেও ছাত্র সমাজের জন্য উপযুক্ত নয়। তখন এই বিরোধী কণ্ঠ কোথা থেকে আসবে? হুম। কে বলবে না এই সিদ্ধান্ত ভুল, এর পরিবর্তন করা উচিত? কেন সে যদি পরিচালিত হয় কোনো রাজনৈতিক দলের দ্বারা, সে তো বলতে পারবে না। তার মুখ বন্ধ করে দেওয়া হবে এবং মানে রীতিমতো তাকে চুপ করিয়ে দেওয়া হবে ধমক দিয়ে। কিন্তু বিদ্যার্থী পরিষদে সে সুযোগ নেই। আমরা কোনো রাজনৈতিক দলের, মানে আমি যখন বিদ্যার্থী পরিষদ করতাম, তখন আমরা কোনোভাবে কোনো রাজনৈতিক দলের কোনো রকম কোনো সংস্পর্শে ছিলাম না। আর কোনো রাজনৈতিক দলের আমরা আ শাখা সংগঠনও নই। আর কোনো রাজনৈতিক দলের দ্বারা আমরা পরিচালিত নই। হ্যাঁ, বলতে পারেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমাদের বেশ কিছু মতাদর্শের মিল আছে। আবার কিছু, কিছু অমিলও থাকতে পারে। ভারতীয় জনতা পার্টিও যেরকম উন্মুক্ত কণ্ঠে ভারত মাতা কি জয় বলে, আমরাও বলি। তো সেইটাই সম্পর্ক। এই ভারত মাতা কি জয় নিয়ে একটা বিভিন্ন বিতর্ক, এই ওই তাই মানে ন্যাশনাল টিভিতেও আমি ডিবেট দেখেছি। ভারতীয় জনতা পার্টি এই যে দেশভক্তি বা দেশপ্রেম, এটাকে কি চোখে দেখে, কোন স্তরে নিয়ে যেতে চায়, এবং এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শটা কি? দেখুন, ভারতীয় জনতা পার্টির আদর্শ সাংস্কৃতিক জাতীয়তাবাদকে আরো সমাজের সর্বস্তরে নিয়ে যাওয়া। এছাড়া আমাদের আরো অনেক নিয়ম, মানে আমরা আদর্শে বিশ্বাস করি, সে সমস্ত বিষয়ে যাচ্ছি না। কিন্তু আপনি পার্টিকুলার একটা জিনিস নিয়ে জিজ্ঞেস করলেন, ভারত মাতা কি জয়। না, তো আমি এটা একটা উদাহরণ হ্যাঁ, বললাম, হ্যাঁ, আমি হ্যাঁ, ওভারঅল আপনাকে জিজ্ঞেস হ্যাঁ। করছি। না, ওভারঅল আমাদের তো একদম ট্যাগলাইনই আছে। দেশ সর্বোপরি, রাষ্ট্র সর্বোপরি। তারপর পার্টি, তারপর ব্যক্তি। তো দেশ হিত এর জন্য যা, যা দরকার হুম। সেইগুলোই ভারতীয় জনতা পার্টির আদর্শ। হুম। সমস্ত কিছু। মানে জাতীয়তাবাদকে সর্বস্তরের মানুষের উম কে প্রয়োগ করা এবং তাকে প্রতিষ্ঠিত করা, হুম। এইটাই ভারতীয় জনতা পার্টির আদর্শ। এই ওপরেই কাজ করে চলেছে ভারতীয় জনতা পার্টি। আর সৌভাগ্যবশত এই আ আদর্শে উদ্বুদ্ধ অখিল ভারতীয় হুম। বিদ্যার্থী পরিষদ। তো সেই ক্ষেত্রে একটা মিল ছিল আপনার ১ম প্রশ্নের উত্তর হুম। এই হুম। হিসাবে। হুম। তো সেইটাই।
ধরুন যেকোনো পলিটিক্সে জয় হাসিল করার জন্য একটা পপুলার ফেস লাগে। আপনাদের কাছে এই মুহূর্তে ভারতবর্ষের পলিটিক্সের সম্ভবত না সবথেকে পপুলার মুখ অবশ্যই নরেন্দ্র মোদী আপনাদের পার্টিতে উপস্থিত। এই একটা পপুলার ফেস থাকা ভোট পলিটিক্সে জিততে কতটা সাহায্য করে? আমি আপনাকে আগেও বললাম যে সমাজ একটা মানুষ দেখে, হুম, কাউকে না কাউকে দেখতে চায়, যে ভাবতে চায় তার সম্বন্ধে। তো সেক্ষেত্রে আমাদের সৌভাগ্য মানে পরম সৌভাগ্য যে আমাদের কাছে নরেন্দ্র মোদীজির মতন নেতৃত্ব আছে, প্রধানমন্ত্রী আছে, এটা দেশেরও সৌভাগ্য। তো আ এইটাকেই আমরা মাথায় রেখে, এই আদর্শটাকে, এই ব্যক্তিটাকেই মাথায় রেখে আমরা সর্বস্তরে কাজ করি, পার্টির কাজ করি। বাকি আ বিভিন্ন রাজ্য বা জেলাতে ওই আদর্শ বা ওই ব্যক্তিত্বকে অনুকরণ করে বিভিন্ন ব্যক্তিরা তৈরি হচ্ছে বা হবে। তারা ভারতীয় জনতা পার্টির আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে বা মানুষ তাদের দ্বারা আ প্রভাবিত হচ্ছে, সেই আদর্শকে প্রতিষ্ঠিত করছে। আপনার এবিভিপি টু ভারতীয় জনতা পার্টি কিভাবে আসা? ছাত্র সংগঠনের একটা লম্বা সময় আমি কাটিয়েছি। তার মধ্যে আ অনেক গল্প আছে। বলতে গেলে হয়তো ভোর হয়ে যাবে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, পার্টিকুলার আপনার প্রশ্নেই যাচ্ছি। আ একটা সময় বিদ্যার্থী পরিষদের দায়িত্বের পর আমাকে আ বিজেপির দায়িত্ব দেওয়া হয়। জেলার ডিস্ট্রিক্ট টিম যেটা হয়, ডিস্ট্রিক্ট অফিস বেয়ারার আমরা বলি। তার মধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তারপর আ হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক, তারপরে হাওড়া গ্রামীণ জেলার সভাপতি ছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমাকে রাজ্যের স্টেট জয়েন্ট অফিস সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়। তো এখন রাজ্যের দায়িত্ব নির্বাহ করছি। তো কিন্তু আমি যা শিখিয়েছি, যা জেনেছি, যা বুঝেছি, যে আ সংগঠনের আ মূলভূত নৈপুণ্যতাগুলো আমি অর্জন করতে পেরেছি, হুম। সেটা আমি বলতে কোনো সংকোচ নেই। সেটা আমি বিদ্যার্থী পরিষদ থেকেই পেয়েছি। বিদ্যার্থী পরিষদে আমাকে স্টুডেন্ট শিখিয়েছে। পলিটিক্স থেকে উঠে আসা হ্যাঁ, একজন। স্টুডেন্ট পলিটিক্স এর সাথে বিদ্যার্থী পরিষদ যেটা করে, অতি অবশ্যই পলিটিক্স শব্দটা ব্যবহার করছেন। স্টুডেন্ট পলিটিক্স এর সঙ্গে যেটা করে সেটা আরো দুটো জিনিস। একটা সংগঠন শেখায়। সংগঠন মানে সমাজকে নিয়ে কাজ। সমাজকে কিভাবে সংগঠিত করব এবং তাকে দিশা দেখাবো। তো এই সংগঠন কি? কিভাবে করতে হয়? এইটা বিদ্যার্থী পরিষদ থেকে শিখেছি আর বিদ্যার্থী পরিষদ থেকে শেখা যায়। ৩য় একদম ব্যক্তিগত আ ইন্টারেস্টে যদি বলি, ব্যক্তি নির্মাণ শেখায়। একটা মানুষ, একটা ছাত্র কি ভাববে? তার চিন্তাভাবনা কি হওয়া উচিত? শুধুমাত্র তার কলেজের সুবিধা-অসুবিধা ক্ষেত্রে নয়। যখন ১৮, ১৯, ২১ বছরের ছেলেদের নিয়ে আমরা ক্যাম্প করতাম, শিবির, অভ্যাসবর্গ আমরা বলি, রাত্রিবাস করতাম। তখন যে কলেজের কোথাও শৌচালয়ের সমস্যা, কোথাও সাইকেল গ্যারেজের সমস্যা, কোথাও লাইব্রেরির সমস্যা, কোথাও খাবার জলের সমস্যা, সেইটুকুতেই সীমিত থাকতাম না। আমরা এই রাজ্যের কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করতাম। এই সময় দেশের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কি আ চ্যালেঞ্জেস আছে, প্রতিকূলতা আছে বা অনুকূলতা আছে, সেগুলো নিয়ে গভীর আলোচনা করতাম। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এই মুহূর্তে কি থ্রেট আসতে পারে আমাদের? যে কিছু থ্রেট আমরা ওভারকাম করেছি, কি সামনে আমাদের থ্রেট আসতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা। একটা ছাত্র সংগঠন, স্টুডেন্ট পলিটিক্স যারা করে, তাদের মানে এইগুলো শুধু নিয়ে আলোচনা হচ্ছে। রাজনীতি না, সমাজ নিয়ে একটা চেতনা এবং দেশ নিয়ে একটা চেতনা। হ্যাঁ, আমি বললাম দেশ ও সর্বোপরি। অ্যাওয়ারনেস যেটাকে বলে, নিজের মনের মধ্যেই জিনিসগুলোকে বড় করে তোলা। হ্যাঁ, তো সেইগুলো আ মাধ্যম দিয়ে আমরা সংগঠন শিখেছি। কিভাবে ৫ টা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে শুনতে নেটওয়ার্কিং, হয়, হ্যাঁ। কিভাবে শুনতে হয়, কিভাবে একটা বৈঠক করতে হয়। এই সমস্ত জিনিস যেগুলো, তার সঙ্গে অতি অবশ্যই বলব ব্যক্তি নির্মাণ। যারা বিদ্যার্থী পরিষদ মন প্রাণ দিয়ে করেছে, তারা এক বাক্যে স্বীকার করবে। আজ আমরা যে ক্ষেত্রেই আছি, রাজনীতির ক্ষেত্রে আছি, ব্যবসার ক্ষেত্রে আছি, শিক্ষা ক্ষেত্রে আছি, যে ক্ষেত্রেই থাকতে পারি, বিদ্যার্থী পরিষদ থেকে তার ব্যক্তি নির্মাণ হয়েছে। আপনি আরেকটা কথা আমাকে বলুন, সেটা হচ্ছে এই যে ছাত্র রাজনীতি আর মূল স্রোতের রাজনীতি মানে মাদার, এই ছাত্র রাজনীতির সাথে মেইনস্ট্রিম যে পলিটিক্স আছে, এই দুটোর তফাৎ বা ফারাক বা ব্যাপ্তির কতটা তফাৎ হয়? আমি স্টুডেন্ট পলিটিক্স এর সঙ্গে থেকে যখন আমি বিজেপিতে এলাম রাজনৈতিক দলের, ১ম তো একটু মাইন্ডসেট করতে সময় লেগে যায়। কেননা ওখানে আ সমস্ত শুধুই ছাত্র। তাদের চিন্তাভাবনা আ একরকম। এখানে সর্বস্তরের মানুষ থাকে। একদম মুটে মজুর থেকে
প্রফেসররা পর্যন্ত এই বা বড়, বড় ব্যবসায়ী থেকে সমস্ত লোকেরা থাকে, সাধারণ মানুষ থাকে। তো সবার মানুষের সঙ্গে সর্বস্তরে কথা বলা, তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করা এবং সেই ইন্টারঅ্যাকশনে নিজেকে যোগ্য তৈরি করা, এটা সবথেকে বড় চ্যালেঞ্জ। যেকোনো মানুষ আসুক, সে যেন রাজনৈতিক দলের আ নেতা হিসেবে, কর্মী হিসেবে তার দায়িত্ব বা তার গুণ থাকা উচিত যে সে তার সঙ্গে যেন ইন্টারঅ্যাকশন করতে পারে ভালো। না, ওর সাথে আমি করতে পারি না, শুধু ওর সাথে করতে পারি। এই যে আ বিষয়টা যেন না থাকে, এটা তার। দ্বিতীয় হলো, আমি যে মতাদর্শে বিশ্বাসী, জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী, সেই মতাদর্শটাকে আরো বেশি ৫০ জন, ৫০০ জন, ৫০০০ জন, ৫ হুম। লাখ লোকের কাছে পৌঁছে দেওয়ার যোগ্যতা অর্জন। এইটা আ রাজনৈতিক দলের মানে মূলভূত চাহিদা। এটা থাকতেই হবে আপনার মধ্যে। তো এই দুটো অ রাজনৈতিক দলের মধ্যে আমি শিখেছি, নিজেকে আরো তৈরি করেছি। পরবর্তী ক্ষেত্রে আমার রাজনৈতিক আ দলের কার্যকর্তা হিসাবে, কর্মী হিসেবে যে গুণগুলো অর্জন করেছি, সেগুলো বিজেপি থেকেই শিখেছি। যে এইভাবে সমাজের সঙ্গে আরো বেশি ইন্টারেকশন কিভাবে করা যায়? সমাজকে আরো কিভাবে জাতীয়তাবাদী চিন্তা ভাবনায় উদ্বুদ্ধ করা যায়? তাকে আরো কিভাবে তার দেশ নিয়ে, সমাজ নিয়ে সচেতন করা যায়? এই বিষয়গুলো বলার দক্ষতা অর্জন করতে হবে। তার দিকে চিন্তাভাবনা করাবার মানসিকতার মধ্যে আরো নৈপুণ্যতা চাই। সেই সূত্র ধরেই জিজ্ঞাসা করছি যে আ মানে ধরুন আ বিজেপির যদি আপনি একটু স্ট্রাকচারটা সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন যে এই যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার বা সংগঠন যে একদম মানে বুথ লেভেল থেকে শুরু করে স্টেট লেভেল অবধি আপনারা সংগঠনটা কি, কি স্তর অনুযায়ী পরিচালনা করেন? এটা যদিও একদম পুরো সাংগঠনিক বিষয়। নীরস বিষয়। হ্যাঁ। নীরস বিষয়। এর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। তবে আপনি প্রশ্ন করলেন, আমি জিজ্ঞেস করছি, বলে দিচ্ছি উত্তর। আ ১ম এ আমাদের বুথ লেভেল সংগঠন থাকে। কয়েকটা বুথ নিয়ে, ৫-৭ টা বুথ নিয়ে আমরা শক্তি কেন্দ্র বলি। মানে তার মধ্যে যারা থাকে ১, ২, ৩ জন ব্যক্তি থাকে। তারা এই ৫-৭ টা বুথটাকেই নার্চার করেন। এখানে কি মন্ডল সভাপতি না, এই আসছি পরে। আচ্ছা। হ্যাঁ। এবার এই কয়েকটা শক্তি কেন্দ্র মিলে একটা মন্ডল আ গঠিত হয়। তার ফুল ফ্লেজেড কমিটি থাকে। ওপরে মন্ডলের ফুল ফ্লেজেড কমিটি, নিচে বুথের ফুল ফ্লেজেড কমিটি। মাঝখানে শক্তি কেন্দ্র প্রমুখ। শুধু এদের মাঝখানে যোগাযোগ রাখার জন্য একটা স্তম্ভ। হুম। এই কয়েকটা মন্ডল মিলে জেলা তৈরি হয়। এই জেলাটা কিন্তু সাংগঠনিক, প্রশাসনিক নয়। প্রশাসনিক নয়। আমাদের এখন ৪৩ টা জেলা। ৪৩ টাই সাংগঠনিক জেলা। তো এই সাংগঠনিক জেলা আ রাজ্য তৈরি করে। রাজ্যের ফুল ফ্লেজেড কমিটি। রাজ্যের মধ্যে আ বিজেপির কমিটি ছাড়াও আ মোর্চা আছে, সেল আছে, ডিপার্টমেন্ট আছে। এদেরও কাজকর্ম চলে। সহজ সরল হিসাব। কোনো আ গুপ্ত কমিটি নেই। আমরা অনুশীলন দল করছি না। ভারতীয় জনতা পার্টি করছি। না সেটা তো আজকে স্বাধীন ভারতে করার দরকারও নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ আরেকটা দিকেও নিয়ে যাবো সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যের যে সরকারগুলো মানে আ চালিয়েছে বিজেপি ২০১৪ র পর বিশেষ করে আ সেখানে অন্যান্য রাজ্যে গভর্নমেন্ট চালাতে গেলে তো বেশ কিছু ভুল ত্রুটি হয়। সেগুলো থেকে অন্যান্য রাজ্যের বিজেপিও যেরকম শিখছে সেরকম বঙ্গ বিজেপিও শিখছে। আপনার কি মনে হয় যে সামনের যে গভর্নমেন্টটা চালানো সেটা বিজেপির পক্ষে এক হচ্ছে কতটা চ্যালেঞ্জিং আর ২ হচ্ছে কতটা ইজিও হতে পারে কারণ এতগুলো গভর্নমেন্টস চালানোর এক্সপেরিয়েন্স আপনার পার্টির কাছে রয়েছে সেই টিমটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ৩ হচ্ছে পশ্চিমবঙ্গে পার্টি চালাতে গিয়ে এই সরকারে থেকে চালাতে গিয়ে কোন, কোন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আপনারা খুব সিরিয়াসলি ভাবছেন? হুম। দেখুন, দুটো জিনিসই আপনি বললেন। একটা সুবিধা, অতি অবশ্যই সুবিধা। একটা মানে বিশাল এক্সপেরিয়েন্স আছে ভারতীয় জনতা পার্টির এতগুলো রাজ্যে শাসন ক্ষমতা চালাবার, সরকার চালাবার। তো এটা একটা বিশাল সুযোগ বা আমাদের এটা আ মানে আমাদের সমর্থনে যাবে বা আমাদের সহযোগিতা, সুবিধা। সুবিধা। এটা আমাদের সুবিধা, মারাত্মক সুবিধা যে আমাদের একটা এক্সপেরিয়েন্স আ এক্সপেরিয়েন্সড লিডার আছে যারা সরকার চালিয়েছে, বিভিন্ন স্তরে চালিয়েছে। এবার চ্যালেঞ্জেস যেটা পশ্চিমবঙ্গে, সেটা তো সবাই জানে যে তৃণমূল শাসনে কিরকম অপব্যবস্থা, সিস্টেমকে পুরো হ্যাক করে পার্টি চলেছিল। আর তার আগে কমিউনিস্টদের শাসন চলেছিল। তো এইটাকে আবার সুশৃঙ্খল করা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ।
এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এখানে মানুষের এক্সপেকটেশন ভারতীয় জনতা পার্টির কাছে কিন্তু প্রচুর। হয়তো তৃণমূলের কাছে অত ছিল না। ছিল না বলেই কিন্তু সরকার পাল্টালো। কিন্তু কোনো এক সময় তো ছিল। সেটা ফেল করেছে। কিন্তু সেই এক্সপেকটেশন এর মাত্রা আমি ব্যক্তিগতভাবে মনে করি পূর্ববর্তী সরকার থেকেও ভারতীয় জনতা পার্টির কাছে মানুষের বেশি। তো আসলে তারা যোগ্যই ছিল না তার কাছে এক্সপেক্ট করতে পারে কিছু। হয়তো ভারতীয় জনতা পার্টি তাদের থেকে বেশি যোগ্য মানুষ মনে করে, তাই জন্য ভোট দিচ্ছে, ওইজন্য এক্সপেকটেশনও বেশি। তো এইটা চ্যালেঞ্জ আমাদের কাছে। যে এই আ মানে অব্যবস্থিত অ যে পরিবেশ তৈরি হয়ে আছে, পরিকাঠামো তৈরি হয়ে আছে, দুটোই পরিবেশও এবং পরিকাঠামো। তাকে সুশৃঙ্খল করা এটা আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জ। তো আমাদের অভিজ্ঞ নেতৃত্ব আছে, আমাদের কেন্দ্রে সরকার আছে, আমাদের একাধিক রাজ্যে ভারতীয় জনতা পার্টি গভর্নমেন্ট চালাচ্ছে। এটা যেমন আমাদের প্লাস পয়েন্টে আছে। তো এদিকে অন্যদিকেও আমাদের এটা আ খুব সচেতনভাবে এগোতে হবে যে আমাদের যে পুরো উম মানে পাস্টে যেটা হয়েছে মানে পুরনো ইতিহাস যেটা হয়েছে সেটা ভালোভাবে হয়নি। সেটাকে ঠিক করা খুব চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে যে বিজেপির আইডিওলজি এবং তার সাথে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। এই বহুত্ববাদের একটা দেশ, একটা প্লুরালিজমের দেশ, যেখানে বহু ধর্মের, বহু বর্ণের, বহু ভাষার মানুষ রয়েছে। ধর্মনিরপেক্ষতাকে কিংবা প্লুরালিজমকে ভারতীয় জনতা পার্টি কি চোখে দেখে? বিশাল ভাস্ট প্রশ্ন করে ফেললেন। বিশাল ব্যাপ্তি এই প্রশ্নের। খুব সংক্ষেপে উত্তর দেওয়া যাবে না। আমি দেবও না। কিন্তু আপনাকে এটা বলতে চাই, ভারতীয় জনতা পার্টি তোষণের বিরুদ্ধে। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা বেরোয়, তার মধ্যে কোথাও কিন্তু কন্ডিশন এপ্লাই থাকে না যে এই ধর্মকে দেওয়া হবে, এই ধর্মকে দেওয়া হবে না। যখন আ আপনার আয়ুষ্মান ভারতের প্রকল্প প্রধানমন্ত্রী করেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেন, সেখানে কোথাও কন্ডিশন এপ্লাই থাকে না। তো ধর্ম নিরপেক্ষতা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে। আশা করি এই সময় এটা সুযোগও নেই আর সময়ও নেই। কিন্তু আমি এক কথায় যদি বলি, তো কোনোভাবেই তোষণ নয়। কারো প্রতি নয়। কোনোভাবেই নয়। সবার জন্য একই নিয়ম হবে। এবার এই এক নিয়মের মধ্যে যারা বেশি নিডেড, মানে আপনি স্বাস্থ্যই যদি ধরেন, তো মনে করুন যার পকেটে পয়সা আছে তার স্বাস্থ্যটা চালাতে পারবে। আর যার পকেটে পয়সা নেই কিন্তু স্বাস্থ্য দরকার। সরকার সেখানে সচেতন। তাদের আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে তাদের স্বাস্থ্য দিচ্ছে। কিন্তু এ পাবে আর ও পাবে না। কেন? না ওর ধর্ম আলাদা বা ওর জাত আলাদা। এই বিষয়ে কোনো অ মানে তোষণের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না, মারাত্মক বিরোধী এর। সরকারি পলিসিগতভাবে, গভর্নমেন্টের যে পলিসি অনুযায়ী আপনি বলছেন। আমি অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি। আমি শেষের দিকেই আপনাকে এই প্রশ্নগুলো করব যে, জেতার আগে তো আপনার বিভিন্ন ধরনের কাজ ছিল। জেতার পরবর্তীকালে আপনি আপনার কাজের এক্সপেরিয়েন্স গুলো বলছিলেন, শেয়ার করছিলেন। নেক্সট ৫ বছরে গভর্নমেন্ট চালানোর দিক থেকে বলছি না। আমি বলছি নেক্সট ৫ বছরে পার্টিগতভাবে বঙ্গ বিজেপির কি প্ল্যান? পার্টিকে কিভাবে সাজাতে চায় তারা? এটা একটা কঠিন প্রশ্ন। কঠিন প্রশ্ন মানে আমাদের কাছে নতুন কোনো ফর্মুলা আসবে, থিওরি আসবে যেটা করার জন্য আবার আমাদের কিছু পরিকল্পনা হবে, এরকম কিন্তু নয়। শ্যামাপ্রসাদ মুখার্জী যেটা ভেবেছিলেন, আজকেও আমরা সেটাই ভাবছি। তিনি সেই সময় বসে তার মতন সেটাকে রূপায়িত করার জন্য সচেষ্ট ছিলেন। এখনকার নেতৃত্ব এই সময়ে বসে তাকে রূপায়িত করার চেষ্টা করছেন। তো আ মূল থিম এক, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। যবে থেকে জন্ম হয়েছিল তবে থেকে একই আছে। আপনি পরিবর্তন পাবেন না। পরিবর্তিত হচ্ছে যেটা বা প ব মানে সংশোধন হচ্ছে যেটা সেটা হলো পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কিভাবে সেই মতাদর্শটাকে প্রতিষ্ঠিত করা যায়, তার পরিকল্পনা হয়তো কিছু আলাদা হতে পারে। কিন্তু মূলভূত সিদ্ধান্ত, মূলভূত ও আ যে আ ভাবধারা আছে সেটা তো একই। ওইজন্য আলাদা কিছু ভারতীয় জনতা পার্টি ভাববে এরকম নয় কিন্তু। আচ্ছা। এরকম কোনোভাবেই নয়। কোনো রাজ্যে নয়, কিছু নয়। আমাদের যা আদি যুগ থেকে হয়ে আছে এখনো সেটাই চলবে। আপনাকে অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মুহূর্তে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তবে আশা রাখবো যে আরো প্রশ্ন এলে
আপনাকে আবার কিন্তু আমাদের শোতে আসতে হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আজকের জন্য ধন্যবাদ, অনেক, অনেক ধন্যবাদ সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ।